আমাদের পরিবেশ বই রয়েছে সেই বইয়ের দ্বিতীয় অধ্যায়ের প্রশ্ন উত্তর। তো দ্বিতীয় অধ্যায়ের যে প্রশ্ন উত্তরগুলো ছিল সেগুলো আমরা নতুন জলাশয় পর্যন্ত আলোচনা করেছি। এরপরে আমরা দেখে নেব পরের অংশটি। পরের যে অংশটি সেটি রয়েছে স্রোতের জল, স্থির জল। তো এই অংশ থেকে আমরা কি কি প্রশ্ন হতে পারে যেগুলো তোমাদের পরীক্ষায় আসবে সেই সমস্ত প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করছি। তো চলো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, বন্ধুর সঙ্গে শেয়ার করবে, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দেবে। তো শুরু করার পূর্বে তোমাদের জানিয়ে রাখি এই প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। তো এই প্রশ্নগুলো তোমরা খাতাতে লিখে নেবে এবং মুখস্থ করবে, দেবে তোমাদের পরীক্ষাতে এই ধরনের প্রশ্নই কিন্তু আসতে চলেছে। তো চলো আজকে শুরু করছি প্রথম প্রশ্ন। প্রথম প্রশ্নতে কি বলা হয়েছে দেখো, জলের স্রোত কোথায় খুব বেশি হয়? তো উত্তর হচ্ছে পাহাড়ি অঞ্চলে, কারণ পাহাড়ে উঁচু অঞ্চল, সেখান থেকে নিচুর দিকে জল গড়ায়, তাহলে সেখানে স্রোত কিন্তু বেশি হবে। পরের প্রশ্ন, জমি কোথায় উঁচু ও কোথায় নিচু কীভাবে বোঝা যায়? জমিতে জলের স্রোত কোন দিক থেকে কোন দিকে যায় তা দেখে। আসছি পরের প্রশ্নে। পরের প্রশ্নতে বলা হয়েছে দেখো, রাসায়নিক বিক্রিয়া কি? যে বিক্রিয়ার ফলে কোনো বস্তু সম্পূর্ণভাবে নতুন বস্তুতে পরিণত হয়, কোনোভাবেই আর পূর্বের অবস্থায় ফিরে আসে না, সেই বিক্রিয়াকে রাসায়নিক বিক্রিয়া বলা হয়। আসি পরের প্রশ্নে, জলে পড়া নোংরার সঙ্গে রাসায়নিক বিক্রিয়া করে কে? অর্থাৎ এখানে উত্তর হয়ে যাচ্ছে বাতাসের অক্সিজেন। তাই জলে যে নোংরা পড়ছে তার সঙ্গে রাসায়নিক বিক্রিয়া করছে কে? আমাদের বাতাসে থাকা অক্সিজেন। এই অক্সিজেনের সাহায্যে কিন্তু আমরা শ্বাস প্রশ্বাস নিই, আর এই অক্সিজেন গ্যাস আমাদের উদ্ভিদ এই পরিবেশে ত্যাগ করে। ঠিক আছে, তো চলো পরের প্রশ্ন, দুধে লেবুর রস দিলে কি হয়? দুধের সঙ্গে লেবুর রসের রাসায়নিক বিক্রিয়ায় দুধ কেটে ছানা হয়ে যায়। তারপর দেখো, জামায় লেগে থাকা দাগ কীভাবে উঠানো যায়? উত্তর হচ্ছে লেবুর রস দিয়ে ঘষলে সেই জামার দাগ উঠে যাবে। ঠিক আছে, তো এর পরের প্রশ্ন দেখো, জলে কীভাবে নোংরা এসে পড়ে? বাড়িতে ব্যবহার করা আবর্জনাপূর্ণ জল, ড্রেনের নোংরা জল, খোলা জায়গায় পরিত্যক্ত বর্জ্য পদার্থ বৃষ্টির জলের সঙ্গে মিশে পুকুরের জলে এসে পড়ে। তো এই প্রশ্নগুলো তোমরা কিন্তু খাতাতে লিখবে। ঠিক আছে, আসছি পরের প্রশ্নে। ড্রেনের নোংরা জল পুকুরে পড়লেও অনেক সময় পুকুরের জল নোংরা হয় না, এর কারণ কি? তো এটার উত্তর তোমরা এভাবে লিখবে, এর কারণ হলো বাতাসের অক্সিজেন পুকুরের জলের সঙ্গে মিশে গিয়ে নোংরার সঙ্গে রাসায়নিক বিক্রিয়া করে নোংরাকে ভেঙে দেয়। এছাড়া মাছ এবং অন্যান্য জলজ প্রাণী কিছু নোংরা খেয়ে নেয়। আসছি পরের প্রশ্নে। পরের প্রশ্ন হচ্ছে, চকচকে লোহার ব্রেক বাতাসে ফেলে রাখলে কি হয়? জলীয় বাষ্পের সঙ্গে রাসায়নিক বিক্রিয়ার ফলে লোহার চকচকে রং লালচে বাদামি হয়ে যায়, অর্থাৎ একেই বলা হচ্ছে মরচে। ঠিক আছে, অর্থাৎ লোহাতে মরচে পড়বে। আসি 10-এর প্রশ্নে। 10-এর প্রশ্ন বলেছে, কয়লা পোড়ানো হলে কি হয়? তো উত্তর হচ্ছে অক্সিজেনের সঙ্গে রাসায়নিক বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করে। তাহলে কয়লা পোড়ালে কি হবে? অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড তৈরি করবে, অর্থাৎ ধোঁয়া তৈরি করবে। এর পরের অংশটি আমরা দেখে নিচ্ছি। পরের অংশের যে নাম, চ্যাপ্টারের নাম, সেটা জল শোধনের নানান কথা। তো এখানে কি কি প্রশ্ন হতে পারে সেগুলো একটু দেখে নিচ্ছি। দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে, মাছের ঘা সারাতে কোন রাসায়নিক ব্যবহার করা যেতে পারে? এই রাসায়নিকে প্রচুর পরিমাণে কি থাকে? তো উত্তর হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এতে প্রচুর পরিমাণে অক্সিজেন থাকে। আসি 2-এর কোশ্চেন, জলে রাসায়নিক পদার্থ বেশি দিলে কি হবে? জলে থাকা মাছ এবং অন্যান্য ছোট বড় জীবের মৃত্যু হবে। জল শোধনের কয়েকটি পদ্ধতি ও কী কী? 2টি পদ্ধতি, প্রাকৃতিক পদ্ধতি ও রাসায়নিক পদ্ধতি। প্রাকৃতিক জল শোধনে কোন কোন প্রাণী সাহায্য করে? জলে থাকা মাছ ও অন্যান্য ছোট বড় প্রাণী। আসি পরের প্রশ্নে, পুকুরের জল পরিষ্কার রাখতে কি কি নিষেধাজ্ঞা জারি করা উচিত? তো উত্তর হচ্ছে পুকুরের জলে বাসন মাজা, কাপড় কাচা প্রভৃতি বন্ধ করতে হবে। তারপরেও রয়েছে, পুকুরের জলে কোনো পশুকে স্নান করানো যাবে না। পুকুরের জলে ময়লা আবর্জনা বা কোনো প্লাস্টিক ফেলা যাবে না। পুকুরের সঙ্গে কোনো ময়লা জলের নর্দমা যুক্ত করা যাবে না। তাহলে এই সমস্ত কাজগুলো যদি বন্ধ করা যায় তাহলে পুকুরের জল কিন্তু পরিষ্কার হবে। ঠিক আছে, এরপরে আমরা অংশটি দেখে নিচ্ছি। পরের অংশটির নাম হচ্ছে ঘরের বাইরে তাকিয়ে দেখো। তো এখানে যে প্রশ্ন উত্তরগুলো আছে সেগুলো নিয়ে একটু আলোচনা করছি। দেখো, এখানে প্রথম প্রশ্ন, পুকুরের পাড়ে ঝাড় হয়ে জন্মায় এমন দুটি গাছের নাম লেখো। তো ঝাড় হয়ে জন্মায় যেমন হচ্ছে বাঁশ গাছ আর কলা গাছ। জলের মধ্যে কি কি উদ্ভিদ জন্মায়? পদ্ম, শালুক, পানা,
কলমি শাক প্রভৃতি। কলা গাছের ফলকে কি বলা হয়? কাঁদি। কলা গাছের ফলকে বলা হচ্ছে কাঁদি, অর্থাৎ কলার যে কাঁদি সেখানে অনেকগুলো কিন্তু কলা থাকে। এরপরে হচ্ছে 4 প্রশ্ন, মোচা কি? এটি কোথায় দেখা যায়? কলা গাছের ফুলকে মোচা বলা হয়। এটি কলার কাঁদির শেষে ঝুলতে দেখা যায়। আসছি 5 কোশ্চেনে। ঢেঁকির শাক দেখতে কেমন? এটি কোথায় জন্মায়? ঢেঁকির শাক দেখতে লতার মতো এবং পাতা খাঁজ কাটা। এটি জলের খুব কাছে ডাঙায় হয়। আসি পরের প্রশ্নে। জলের মধ্যে কি কি প্রাণী দেখতে পাওয়া যায়? মাছ, ব্যাঙ, কচ্ছপ, কাঁকড়া প্রভৃতি প্রাণী। এরপর আমরা শুরু করছি পরের অংশটি। পরের অংশের নাম হচ্ছে মাটির নিচে জল। তো এখান থেকে কি কি প্রশ্ন আসতে পারে সেগুলো দেখে নিচ্ছি। পানীয় জলের পুকুরে কি কি করা নিষিদ্ধ? স্নান করা, নোংরা ফেলা, এগুলো নিষিদ্ধ। মাটির নিচের জল কি কি কাজে ব্যবহার করা হয়? কৃষিকাজ, পানীয় হিসাবে এবং গৃহস্থালির কাজে। 3 প্রশ্ন, সুন্দরবনের মাটির নিচের জল কেমন এবং কেন? সুন্দরবনের মাটির নিচের জল নোনতা হয় কারণ এখানে মাটির নিচে সাগরের জল চুঁইয়ে আসে। সুন্দরবনে কি হয়? সাগরের যে জল নোনতা, সেই নোনতা জলটা কিন্তু মাটি চুঁয়ে চুঁয়ে এসে জমা হয়। ঠিক আছে, বেশ। এরপরে আমরা 4 প্রশ্ন দেখে নিচ্ছি। মাটির নিচের জল অত্যধিক ব্যবহার করলে কি হবে? তো উত্তর হচ্ছে মাটির নিচের জল স্তর অনেক নিচে নেমে যাবে, ফলে টিউবওয়েল দিয়ে আর জল উঠবে না। তাহলে মাটির নিচে যে জলের ভান্ডার রয়েছে সেগুলো যদি আমরা বেশি পরিমাণে ব্যবহার করি তাহলে সেই জল কিন্তু আস্তে আস্তে সব উঠে চলে আসবে, তখন কিন্তু আর টিউবওয়েল দিয়ে জল উঠবে না। পানীয় জল, চাষবাসে ব্যবহৃত জল প্রভৃতির জন্য জল পাওয়া যাবে না, অর্থাৎ জলের সংকট দেখা দেবে। আসি পরের প্রশ্নে। 5 নম্বর প্রশ্ন, মাটির নিচের পানীয় জল অপচয়ের কারণ লেখো। তো উত্তর হচ্ছে লোকালয়ের প্রায় সমস্ত কাজেই মাটির নিচের জল ব্যবহার করা হয়। কল যদি খোলা থাকে তাহলেও জল পড়ে জলের অপচয় ঘটে। এরপরে আমরা আসছি পরের প্রশ্নে। পরের যে চ্যাপ্টার সেটার নাম হচ্ছে জল নষ্ট আর জল কষ্ট। এখানে প্রথম প্রশ্ন, গ্রামের বেশিরভাগ মানুষ রান্নার কাজে কোন জল ব্যবহার করে? পুকুরের জল ব্যবহার করে। সজল ধারার জল কী কাজে ব্যবহার করা হয়? স্নান করা এবং পান করার কাজে। আসছি পরের প্রশ্নে। 3 নম্বর প্রশ্ন, কী কী কাজে পুকুরের জল ব্যবহার করা উচিত নয়? রান্না করা, আনাজ ধোয়া, মুখ ধোয়া প্রভৃতি কাজে কিন্তু পুকুরের জল ব্যবহার করা যায় না, কারণ পুকুরের জলে অনেক রোগ জীবাণু রয়েছে এবং ময়লা জল, সেই জন্য মুখ ধোয়ার কাজে, রান্নার কাজে, আনাজ ধোয়ার কাজে কিন্তু ব্যবহার করা উচিত নয়। 4 প্রশ্ন, পুকুরের জল পানীয় হিসেবে ব্যবহার করা উচিত নয় কেন? পুকুরের জল এমন কিছু জীবাণু থাকে যা জল ফোটালেও নষ্ট হয় না, ফলে ওই জল পান করলে আমরা অসুস্থ হয়ে পড়ব। তাই পুকুরের জল পানীয় হিসাবে ব্যবহার করা উচিত নয়। এবার হচ্ছে জল হলো নষ্ট, টিউবওয়েলের কষ্ট আর বৃষ্টির জল ধরো। এই অংশ থেকে আমরা কি কি প্রশ্ন উত্তর হয়েছে সেটা আমরা একটু দেখে নিচ্ছি। তো এখানে দেখো, আমাদের কলের জল নষ্ট করা উচিত নয় কেন? কারণ ভবিষ্যতে জলের সংকট দেখা দেবে। টিউবওয়েলের মুখ থেকে কীভাবে জল খাওয়া উচিত? গ্লাস অথবা মগে করে। তো এটা আমরা সবাই জানি। কল থেকে জল পড়ার পর কি হতে থাকে? কিছু জল বাষ্প হয়ে যায় এবং কিছু জল মাটিকে ভিজিয়ে নরম রাখে। বৃষ্টির শুরুর প্রথম দিকে জলে কি থাকে? জলে নোংরা থাকে এবং সামান্য পরিমাণে লঘু অ্যাসিড থাকে। বৃষ্টির জলকে কোন কাজে ব্যবহার করা উচিত নয়? বৃষ্টির জলকে পানীয় হিসাবে এবং রান্না করার কাজে ব্যবহার করা উচিত নয়। ঠিক আছে, তো এরপরের প্রশ্ন আমরা একটু দেখে নিচ্ছি। বৃষ্টির জলকে কীভাবে কাজে লাগানো যেতে পারে? তো উত্তর হচ্ছে ঘর মোছা, গাছের গোড়ায় জল দেওয়া প্রভৃতি কাজে। 7 প্রশ্ন, বৃষ্টির জল ধরে রাখার 2টি পদ্ধতি লেখো। দেখো, বৃষ্টির জল কীভাবে আমরা ধরে রাখতে পারি? দেখো, পুকুর বা খাল কেটেও বৃষ্টির জল ধরে রাখা যায়। বৃষ্টির সময় বাড়ির ছাদে বালতি, জালা অথবা অন্য কোনো বড় পাত্র রেখে বৃষ্টির জল ধরে রাখা যায়। বৃষ্টির জল কী কী কাজে ব্যবহার করা যায়? বৃষ্টির জল ঘর মোছা, কাপড় কাচার কাজে ব্যবহার করা হয়। মানুষ ও গবাদি পশু স্নান করানোর কাজে ব্যবহার করা হয়। চাষবাসের কাজে ও মাছের চাষের ক্ষেত্রে ব্যবহার করা হয়। বাথরুম পরিষ্কার করার কাজেও ব্যবহার করা যায়। এরপরে আমাদের পরের অংশ দেখে নিচ্ছি। তো চলো, এর পরের যে অংশটা সে অংশটা আমরা একটু দেখে নিচ্ছি। এর পরের অংশটা হচ্ছে জল নষ্টের হিসেব নিকেশ ও কত গভীরে জল। তো এখানে প্রথম প্রশ্ন, এখনও অনেক গ্রামে পানের জন্য কোন জায়গার জল ব্যবহার করা হয়?
তো উত্তর হচ্ছে টিউবওয়েলের জল এবং পাতকুয়োর জল। আসি পরের প্রশ্নে। কম গভীরে টিউবওয়েলের জল খাওয়া উচিত নয় কেন? কম গভীরে টিউবওয়েল দিয়ে তোলা জলে অধিক পরিমাণে আয়রন, বিভিন্ন খনিজ পদার্থ ও জীবাণু মিশে থাকে। এছাড়া পুকুর নর্দমার নোংরা জল চুঁইয়ে মাটির কম গভীরের জলের সঙ্গে মেশে। এর ফলে ওই জল অধিক পরিমাণে দূষিত হয়। এইসব কারণে আমাদের কম গভীর টিউবওয়েলের জল খাওয়া উচিত নয়। তো আজকে আমরা এইটুকু আলোচনা করলাম। এর পরের ভিডিওতে আমরা মাঝখানে কেউ যায় না এই অংশ থেকে আলোচনা করব। তো চলো আজকে ভিডিও শেষ করছি। ভিডিও ভালো লাগলে লাইক করবে, বন্ধুর সঙ্গে শেয়ার করবে, আর তোমরা কিন্তু প্রশ্নগুলো সব উত্তর লিখে নেবে। ভিডিও পজ করে কিন্তু তোমরা প্রশ্ন উত্তরগুলো লিখে নেবে, আর এই ধরনের প্রশ্নগুলোই কিন্তু তোমাদের পরীক্ষাতে আসবে। তো চলো আজ এখানে ভিডিও শেষ করছি। টাটা, গুড বাই।